চৌধুরীর স্মরণ সভায় সভাপতিমণ্ডলীর সাথী সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন কমরেড দীপক চৌধুরীর শুধু সহধর্মিণী নয়, সহযোদ্ধাও শ্রীমতী বীণা পাল চৌধুরী মহোদয়া, তার অনুজ এবং আরও যারা আছেন পরিবারের সদস্যগণ, এবং এই স্মরণ সভায় উপস্থিত আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মী নেতৃত্ব, আমাদের শুভানুধ্যায়ী, দরদী এবং অন্যান্য সমস্ত অংশের কমরেড বন্ধুগণ, আমি প্রথমেই আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও কমরেড দীপক চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত সকলকে এবং সামাজিক মাধ্যমে এই সময়েতে বা পরবর্তী সময়েতেও যারা আমাদের এই অনুষ্ঠান শুনবেন এবং দেখবেন, তাদের সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কবি লিখে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। যদি এই ছন্দের যদি তার একটা সরলভাবে ব্যাখ্যা করা হয়, জন্মগ্রহণ করার সাথেই মৃত্যু অনিবার্য, তার মানে তাহলে জীবনের কোনো সেখানে অর্থ নেই। কিন্তু তার সাথে তার যে অনন্ত অর্থ, সেটা হলো এই জন্মের মধ্যেই মানুষ স্বল্প মেয়াদের মধ্যেই সমাজের জন্য, মানুষের জন্য যে প্রকৃতি আমাদের এই জীবনকে উপহার দিয়েছে, সে প্রকৃতি যাতে অনন্তকাল আরও সুন্দর এবং সাবলীলভাবে ভবিষ্যৎকে সেভাবে সেবা করতে পারে, তার সদ্ব্যবহার করতে হবে। তো আমরা কমিউনিস্টরা এরকম স্মরণ সভা আমরা সংগঠিত করি, অন্যরাও করেন, প্রিয়জনকে, পরিবারের সদস্যদেরকে, বন্ধুদেরকে, তার সাথে আমাদের সহযোদ্ধাদের স্মরণ, এটা একটু ভিন্ন। অন্যরা কেউ কেউ তার আত্মার শান্তি বা তার অন্য কোনো লোকে গিয়ে তিনি যেন সুখে থাকেন, এটা অবশ্যই যার যার ভাবনা, এতে আমাদের কোনো ধরনের এর বিরোধিতা নেই। কিন্তু আমরা মনে করি আমাদের স্মরণ সভা একজন ব্যক্তি, একজন সহযোদ্ধা, তার এই স্বল্প পরিসরে জীবনের মধ্য দিয়ে
সমাজের সামনে যে অনুকরণীয় অবদান রেখে গেছেন, ভূমিকা পালন করে গেছেন। তিনি যে স্বপ্নে লালিত হয়ে নিজেকে উৎসর্গ করে গেছেন, তা সাকার করার জন্য, তার অসমাপ্ত যে কাজ এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সমস্ত ভালো দিক, ভালো গুণগুলো, সেগুলোকে আমরা আরও কিভাবে সম্প্রসারিত করার মধ্য দিয়ে আমাদের লড়াইকে, আমাদের সংগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমার আগে বক্তারা তার জীবনের কিছু টুকরো ছবি এখানে উপস্থিত করেছেন। ব্যক্তিগতভাবেও গত প্রায় 43-44 বছর সময় ধরে তার সাথে আমার সখ্যতা, যদিও পরিচয়টা আরও একটু আগে হয়েছিল। আমি যখন 1972 ইংরেজিতে খুব সংক্ষিপ্ত সময়, মাত্র 1 বছরের জন্য সাবরুম হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়েছিলাম। কমরেড দীপক চৌধুরী আমার সিনিয়র, বেশ কয়েক বছরের। আমাদের পরিচয় হয়েছিল ভারতের ছাত্র ফেডারেশনের একটা সভা থেকে। কমরেড বিপ্লব এখানে বলেছেন, আমাদের স্যার মানিক ব্যানার্জি সে সময়তে সুকুমার সেনগুপ্তের আমল, কংগ্রেস আমল। কংগ্রেস মানে হলো এখন যেমন বিজেপির যুব মোর্চা, কোথায় কোথায় অন্য গণতান্ত্রিক শক্তির যারা কর্মী তাদের উপরে হামলা হুজ্জুতি চালায়, এনএসইউআই এবং যুব কংগ্রেসও ঠিক সেরকমভাবেই এসএফআইয়ের কর্মীদের উপরে আক্রমণ চালাতে। তো সেরকমভাবে প্রকাশ্যে বা খুব সাবলীলভাবে স্কুলের কোনো ক্লাসরুমে বা বিদ্যালয়ের কোনো একটা জায়গায় এসএফআইয়ের মিটিং ডাকা এরকম সহজ ছিল না। মিটিং করতে হতো পার্টি অফিসে। আমাদের পার্টি অফিস তখন আরও ছোট ছিল, বেড়ার ঘর, উপরে একটু টিনের ছাউনি, ছোট্ট জায়গা। এবং কমরেড মানিক ব্যানার্জি আমাদের শিক্ষক মহোদয়, তিনি এই সময়েতেই সন্ধ্যাবেলা মিটিংগুলো ডাকতেন এবং আমাদেরকে বোঝাতেন কেন এসএফআই সংগঠন তৈরি করা এবং কেন কমিউনিস্ট পার্টি আমাদের দেশের আপামর জনগণের স্বার্থে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা প্রয়োজন। সেই সময়েতে তার সাথে আমার পরিচয়, কিন্তু তখন সখ্যতা গড়ে উঠেছে, মানে উঠেনি সেরকমভাবে। তারপর আমি চলে গেছি আগরতলায়, দীর্ঘ প্রায় 8-9 বছর ছিলাম না এখানে। তারপর ব্যাংকের চাকরি ছেড়ে যখন 1981 ইংরেজিতে আমি পার্টিতে যোগদান করলাম একজন সর্বক্ষণের কর্মী হিসাবে, তিনি তখন ডিওয়াইএফের নেতা, তখন আর ছাত্র নেই, তিনি পুরোপুরি যুব নেতা। আমিও দায়িত্ব পেলাম টিওয়াইএফ, ট্রাইবালদের মধ্যে যে যুব সংগঠন, সেই সংগঠনের সাথে যুক্ত হওয়ার এবং সেভাবে যদিও
বয়সের মধ্যে আমাদের কয়েক বছরের ফারাক, কিন্তু অকৃত্রিম বন্ধুত্ব গড়ে ওঠে। কিভাবে এই সাবরুম মহকুমাতে আমাদের যুব সংগঠনকে আমরা সম্প্রসারিত করতে পারি। পাহাড় এবং সমতল উভয় জায়গাতেই প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমাদের সংগঠন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এভাবে পরবর্তী আরও 4টা দশক সংসদীয় লড়াইয়ে যখন যুক্ত হলেন, আমি বিধানসভাতে, তিনি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে, পার্টিতে, মাঝখানে আবার 1988 থেকে 92 সেই কংগ্রেস টিউজিএসের যে জোটামল আসলো, আরেকটা অত্যন্ত কঠিন সময় আমাদের পেরিয়ে হলো। এবং সেই সময়তে খুব কাছাকাছি থেকে এই গোটা সাবরুমে আমাদের সংগঠন তৈরি করার সুযোগ সেখানে হয়েছে। তো এখানে আপনারা শুনেছেন এবং অনেকেই জানেন, না জানার কথা না, যে সময়েতে কমরেড দীপক চৌধুরী ছাত্র আন্দোলন এবং যুব আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, আজকে বেকারিত্ব যেরকমভাবে খুব প্রকট, দারিদ্র যেরকমভাবে খুব প্রকট তখনও ছিল। কিন্তু দীপক চৌধুরী যে পরিবার থেকে এসছেন, উত্তরাধিকার সূত্রে যে বৈষয়িক সম্পত্তির তিনি উত্তরাধিকার বা মালিক বা দাবিদার, তিনি অনায়াসেই খুব সুন্দর জীবনযাপন করতে পারতেন। তাদের যে সম্পত্তি আছে তা দিয়ে, পাশাপাশি ওই সময়েতেই তার তখনও চাকরি করার বয়স ছিল। তার যে লেখাপড়া, যোগ্যতা, দক্ষতা, অনায়াসেই তিনি এটা সরকারের কাছ থেকে একটা যে কোনো দপ্তরের একটা চাকরি পেয়ে যাওয়া কঠিন ছিল না। কিন্তু তিনি বাছাই করে দেন না যে আমি গরিব মেহনতি অংশের মানুষ, তাদের জীবনমানকে কিভাবে আমরা আরো উন্নত, আরো সাবলীল এবং সর্বোপরি যে এই দেশে যে সমাজটা বিরাজমান, এই সমাজ পরিবর্তনের মাধ্যমে একটা নতুন সমাজ তৈরি করার সৈনিক হতে পারি, সে কাজে তিনি ব্রতী হয়েছেন। এই কথাটা বলা যতটুকু সহজ, সবার পক্ষে হয়তোবা কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য বা কয়েক বছরের জন্য এরকম আমাদের আন্দোলনে অনেকেই আসেন, আবার ছিটকে যান, কিন্তু সেখানে টিকে থাকাটা খুব কঠিন ছিল। এবং তার সাথে আরো একটা ঘটনা যেটা বলতে চাই, হয়তোবা আমরা সবাই জানি কিন্তু ঠিক সেরকম ভাবে সেটাকে আমরা হিসাবে আনি না, বিচার করি না। সেটা কি? এরকমই প্রায় সমসাময়িক সময়েতে কমরেড দীপেন্দ্র দেবনাথ, তিনিও এই ছোটখেল এলাকারই, তার শহীদান দিবস আমরা প্রত্যেক বছরেই প্রতিপালন আমরা করি, উদযাপন আমরা করি। সেই 1975-এ তৎকালীন সরকারের
আশ্রিত গুন্ডারা তার জীবন দিয়ে নিভিয়ে দেয়। তো এরকম ঘটনা যখন চোখের সামনে কারোর চোখের সামনে ঘটে, কোনো ব্যক্তির চোখের সামনে এবং পরিবারের চোখের সামনে, তখন কি হয়? পরিবার আত্মীয় স্বজন থেকেও তখন নানা ধরনের বাধা তৈরি হয়। আরে বাবা, দেখছো তো একজন তরতাজা যুবক, তাকে কিভাবে মেরে ফেলল। তুমিও যদি সে পথ অনুসরণ করো, তোমারও তো সে পরিণতি হতে পারে। আজকের দিনে গত 18 সাল থেকে আমাদের রাজ্যে এই যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ শুরু হয়েছে, এই ঘটনা প্রত্যক্ষ করে আমাদের বহু পরিবার থেকেই এরকম বাধা তৈরি হয়, এবং সে বাধা অতিক্রান্ত করে যারা নিজেদেরকে আমরা সামিল করতে পারি না, আমাদের চোখের সামনে বহু উদাহরণ আছে। 18 সালের আগে যতদিন সরকার ছিল, খুবই প্রতিশ্রুতিবান কমরেড, খুবই সাহসী, কিন্তু 18-র পর যখন এই ছবিগুলি দেখল, একটা অংশ নিজ থেকেও গুটিয়ে যায়, এর থেকে বের করা অসম্ভব হয়ে পড়ে। আরেকটা অংশ পারিবারিক চাপ ইত্যাদির কারণেও তাদের সক্রিয়তা কমে যায়। এই ঘটনা আজকের দিনে খুবই ভুরি ভুরি। কিন্তু কমরেড দীপক চৌধুরী একদিক থেকে স্বচ্ছন্দ জীবন অতিবাহিত করার হাতছানি, এটাকে এড়িয়ে আরেক দিক থেকে চোখের সামনে এরকম একটা মৃত্যু, এরকম বিভীষিকা, এরকম কঠিন দিন আসতে পারে সব দেখেও সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে তিনি অবিচল থেকেছেন মার্ক্সবাদের প্রতি, লেনিনবাদের প্রতি, এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্য হিসাবে যে শপথ গ্রহণ করেছেন, আমি আমার ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের সেবা করব, দেশের সেবা করব, এবং তিনি তাই করে গেছেন। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান এখন তার যে উন্নতি ঘটেছে, যদিও আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের অধিকাংশ নাগরিকেরই সে সুযোগ এখন প্রায় হাতের নাগালের বাইরে। শাসক গোষ্ঠীর নানা ধরনের মুখরোচক স্লোগান থাকা সত্ত্বেও, আয়ুষ্মান ভারত, আরও কত কি, কিন্তু চিকিৎসা এখন নাগালের বাইরে। কিন্তু তার মধ্যেও কমরেড দীপক চৌধুরীর অন্তত তার শরীরে যে ব্যাধিগুলো প্রবেশ করেছিল, যদিও যে ব্যাধির কারণে তার এই মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে, এটা ধরা পড়েছে একেবারে শেষ মুহূর্তে। এগুলা থেকে চিকিৎসা পাওয়ার, চিকিৎসা গ্রহণ করার বা আরও কিছুদিন বাঁচার এই সুযোগ তার ছিল। যাই হোক, যে কোনো কারণেই হোক, যে এটা হয়ে ওঠেনি, আমাদের তাকে হারাতে হলো। তো সেই জায়গায় কমরেড দীপক চৌধুরীর এই অকাল মৃত্যু
যে আমাদের যে সমাজের জন্য, দেশের জন্য আমরা কাজ করব, পার্টিকে আরও বড় করব, শক্তিশালী করব। সেদিক থেকে এটাও একটা শিক্ষা যে আমাদের যখন আমরা সংগঠনের স্বাস্থ্য এটাকে শক্তিশালী করার কথা বলছি, আমাদের প্রত্যেকের জীবনেই সেরকমভাবে আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায়ও একটু সচেতন হতে হবে। এটা আমি আমাকেও বলছি, কারণ এটা না হলে পরে স্বাস্থ্যই সুখের মূল। শুধু সুখের জন্য না, যে সমাজের সুখের জন্য আমরা কাজ করছি, কাজেই সে সুখকে যদি আমাদের দীর্ঘায়িত করতে হয় তাহলে আমাদের নিজেদেরকেও খেয়াল রাখতে হবে। এখন যে সময়কালে কমরেড দীপক চৌধুরীকে আমরা হারালাম, শুধু কমিউনিস্ট পার্টির জন্য না, এদেশের সমস্ত প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির কাছে একটা কঠিন সময়। তো সেই কঠিন সময়েতে কিভাবে সে সময়টাকে আমরা মোকাবেলা করব, তা কমরেড দীপক চৌধুরীর জীবন থেকে, তিনি আমাদের সামনে যে উদাহরণগুলো রেখে গেছেন তা থেকে শিক্ষা গ্রহণ করে, তার সাথে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য নিজেদেরকে আরো বেশি উপযুক্ত করার মধ্য দিয়েই আমাদের হৃদয়ে, আমাদের স্মরণে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার মধ্য দিয়েই কমরেড দীপক চৌধুরীকে আমরা সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ সম্মান প্রদান করতে পারব। সেই চ্যালেঞ্জটা কি? আপনারা যারা নিয়মিত আমাদের পার্টির মুখপত্র ডেলি দেশের কথা পড়েন, পার্টির সভ্য এবং পার্টির যারা একদম কর্মী হিসেবে নিজেদেরকে ভাবেন, সভ্য না হলেও সবাইকে অনুরোধ করব যে শুধু খবর পড়ার জন্য না, দৈনন্দিন জীবনে কি হচ্ছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বহু ঘটনা ঘটে, এগুলা সম্পর্কে খবর রাখার জন্য না, দেশের পরিস্থিতি যেদিকে চলে যাচ্ছে, দেশকে যে গাড্ডায় ঠেলে দেওয়ার জন্য আজকের দেশের শাসক গোষ্ঠী নানা ধরনের চক্রান্ত করছে, সেই জায়গায় নিজেকে সচেতন, নিজেদেরকে উপযুক্ত করে তোলার জন্য দেশের কথা এবং এরকম আরও যে সমস্ত পত্রিকাগুলো খবরের পাশাপাশি এই চেতনাগুলো আমাদেরকে বিতরণে সাহায্য করে, আমাদের বেশি বেশি পড়া দরকার। সেই ক্ষেত্রেতে আপনারা নিশ্চয়ই একটা শব্দ নতুন করে বিগত কয়েক মাস, বিশেষ করে আমাদের যে 23তম পার্টি রাজ্য সম্মেলন, পরবর্তী সময়েতে 24তম পার্টি কংগ্রেস সংগঠিত করার আগে এবং পরে আপনারা নিশ্চয়ই পড়ছেন, আমরা বলছি ভারতের বর্তমান যে শাসক দল, একদিন আমরা বলতাম ফ্যাসিস্ট সুলভ,
ফেসিবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখন খুব সচেতনভাবে এবং সুচিন্তিতভাবে বহু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা আমাদের দেশের বর্তমান এই শাসক দলের চরিত্র সম্পর্কে আমরা তার ব্যাখ্যা দিয়েছি। এরা নিউ ফ্যাসিস্ট বা নয়া ফ্যাসিস্ট। তাহলে আদি ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট কারা? এই শব্দের উৎপত্তি থেকে, এই শব্দের উৎপত্তি ইউরোপ থেকে। ইটালিতে, জার্মানিতে, ইউরোপে, সেই সোভিয়েত রাশিয়াতে 1917 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হওয়ার পর ইউরোপ সহ সারা পৃথিবীতে যখন একটা নতুন উন্মেষ, নতুন উন্মাদনা, যে আগামী দিন এই পৃথিবীর মানব জাতির মুক্তি একমাত্র সমাজতান্ত্রিক পথে, কমিউনিস্টদের দেখানো পথ দিয়ে, মার্ক্সবাদ লেনিনবাদের সূত্র ধরে একে মোকাবেলা করতে হবে। তাহলে মোকাবেলা করতে গেলে পরে সরাসরি সমাজতন্ত্রের বিরুদ্ধে, মার্ক্সবাদের বিরুদ্ধে সেরকম নতুন মতবাদ, নতুন রাষ্ট্র ব্যবস্থা সেভাবে তার স্বপ্ন ছড়াতে না পারলেও নিজেদের লোকের মধ্যে, তাদের স্ব দেশের মধ্যে, সেখানকার মানুষকে নিজের অনুকূলে ধরে রাখার জন্য একটা পন্থা পদ্ধতি, একটা স্লোগান তুলতে হবে। সেই স্লোগানটা কি? যে না, সত্যিকারের যদি কোনো দেশের এবং কোনো জাতির তার অগ্রগতি, তার বিকাশ, তার শ্রেষ্ঠত্ব, আমাদের দেশেও এখন আরএসএস বিজেপির মুখে আমরা শুনি এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, এই শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। তাহলে সেই শ্রেষ্ঠ ভারত বা শ্রেষ্ঠ কোনো জাতি তৈরি করতে গেলে পরে এটা যাকে তাকে দিয়ে হবে না, তার জন্য বিশুদ্ধ রক্ত চাই। কাকতালীয়ভাবে হিটলারও বলতেন তাদের রক্ত আর্য রক্ত। আজকের আরএসএস বিজেপি বলেন এরাও আর্য। আসল আর্য কে আমরা জানি না। আর সে আর্য রক্ত ছাড়া জার্মান জাতি বা ইটালি, বাকি সেখানে যারা আছে, অন্যরা যারা আছে, ইহুদি হোক বা ধর্মবিশ্বাসের দিক থেকে মুসলমান বা অন্য নানা ধরনের স্থানীয় ধর্ম থাকে, এগুলো তারা আর্য রক্তের উত্তরাধিকার না। কাজেই যে রাষ্ট্রের উত্থানের জন্য সেখানে অন্যান্য যারা এদের খুন করলেও, এদের একদম নির্বিষ করে দিলেও, তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দিলেও, নিচ্ছিন্ন করে দিলেও এতে কোনো পাপ হয় না, বরঞ্চ এতে সেই জাতির শ্রেষ্ঠত্ব, সেই জাতির গৌরব আরো বৃদ্ধি হয়। এবং তাদের ধারাই শুধু তাদের নিজস্ব ভূখণ্ড, নিজস্ব জাতিগোষ্ঠীর মধ্যে না, আগামী দিন সারা পৃথিবী শাসিত হলে পরে এই পৃথিবী ধন্য হবে। কাজেই সেরকমভাবে শৈশব থেকেই
শিশু কিশোর যুব বাহিনী তাদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে অন্য ধর্মাবলম্বী, অন্য জাতিগোষ্ঠী, অন্য সম্প্রদায়ের এদের নির্বিচারে খুন করা যায়, সেই ট্রেনিং হিটলার এবং মুসোলিনিরা করিয়েছিল। ওই সময় আমাদের ভারতবর্ষের ক্রান্তিকাল 1920 সাল, 25 সাল, 30 সাল, 40 সাল, মানে 47-এর আগে আমাদের ভারতবর্ষে উত্তাল স্বাধীনতা আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস মানে একটা মঞ্চ। জাতীয় কংগ্রেস মানে আজকের কংগ্রেস দল না, মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চে কারা? এই মঞ্চে কমিউনিস্টরা আছেন, এই মঞ্চে সমাজ সংস্কারকরা আছেন, নারায়ণ গুরু, পেরিয়ার স্বামী এবং বাংলাতেও যারা নানাভাবে সরাসরি রাজনীতির কথা না বললেও যে নানা ধরনের যে কুসংস্কার, ধর্মান্ধতা, এসবের বিরুদ্ধে লড়াই করে যারা মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই সামিল হয়েছিলেন। এই যে সারা ভারত কৃষক সভা, তার যে প্রথম সভাপতি 1937 ইংরেজিতে গড়ে উঠেছে দেখেছেন, একজন সন্ন্যাসী, তিনি তার প্রথম সভাপতি, কি সরস্বতী জানি তার নাম। এবং সেখানে শুধু সমাজের এই বিভিন্ন অংশের লোক না, বা রাজনীতির যারা মধ্যপন্থী, বামপন্থী, দক্ষিণপন্থী না, এমনকি সমস্ত ধর্ম মত সেখানে সামিল হয়েছে। সেই সময়তে আজকের যে ভারতীয় জনতা পার্টি, তাদের পূর্বসূরি আরএসএস, যাদের সৃষ্টি হয়েছে 1925 ইংরাজিতে, এই বছর ঘটনা চক্রে তাদের 100 বছর, তারা এই স্বাধীনতা আন্দোলন থেকে, জাতীয় কংগ্রেস নেতৃত্ব থেকে কিভাবে দূরে থাকবেন? আপ্রাণ চেষ্টা করেছিল এবং তাদের লোকজন তারা পাঠিয়েছিলেন তখন ইটালিতে, জার্মানিতে, হিটলারের কাছে, মুসোলিনির কাছে। ওখানে গিয়ে তারা কিভাবে মিলিটারি ট্রেনিং দেয়, যুবকদের মগজ ধোলাই করে কিভাবে হিংসা ছড়ায়, সেখান থেকে ফিরে এসে এই আরএসএস এর মধ্যে, এই যে যারা আরএসএস করে, এখন দেখা যায়, এখন যারা বিজেপির যুব মোর্চা, বাইক বাহিনী, এখন অবশ্য বাইক বাহিনী একটু দমিত হয়েছে, কোথায় কোথায় এর বাড়ি আগুন লাগিয়ে দাও, এর মাথার উপরে আঘাত করো, তার রুটি রোজগার বন্ধ করে দাও। এই যে হিংসাত্মক নিষ্ঠুরতা যে এদের ভেতরে যে কাজ করে, ওই একটাই কারণ, আরএসএস হিটলারদের কাছ থেকে, মুসলিমদের কাছ থেকে এই শিক্ষা আমাদের দেশেও তারা প্রয়োগ করেছে। স্বাধীনতা আন্দোলনের সময়তে তাদের ক্যাডারদেরকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দূরে রাখার জন্য, এবং পরবর্তী সময়তে ধীরে 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 প্রথম জনসংঘ, তারপরে ভারতীয় জনতা পার্টি করা, এবং সেখানে সেই হিংসাগুলো ঢুকিয়েছে। কিন্তু আজকে যে আরএসএস, বিজেপি, তারা আর সেই ফ্যাসিস্টদের মধ্যে নেই। তারা ইন্ডিয়ানাইজেশন, অর্থাৎ ভারতীয় ফ্যাসিস্ট। সেই ভারতীয় ফ্যাসিস্টের নাম কি? হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখবেন, এটা সত্যি সত্যি যোগী আদিত্যনাথ দিয়েছে কিনা জানি না।
তার ছবি দিয়ে একটা পোস্ট পশ্চিমবাংলার একজন তাদেরই লোক আপলোড করেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে তার নাম ধরে সেখানে লিখেছে যে ভারতবর্ষে থাকতে হলে পরে একজন মুসলমান বা মুসলমান ছাড়া অন্যদেরকে কি কি আচার আচরণ তাদের করতে হবে, অথবা দেশ ছেড়ে চলে যাও। যা আমাদের ভারতবর্ষের সংবিধান তার সম্পূর্ণ পরিপন্থী, তার বিপরীত। এইভাবেই যে ধর্মকে ধর্মের অপব্যাখ্যা করে, আসলে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সাথে তাদের এই ব্যবহারের, তাদের এই আচরণের, তাদের চিন্তাভাবনার তার কোনো সম্পর্ক সেখানে নেই। সেই বহুকাল আগে যে মনুসংহিতা বা মনুস্মৃতিতে যেভাবে নারীকে ব্যাখ্যা করা হয়েছে, যেভাবে চতুর্বর্ণের ব্যাখ্যা করা হয়েছে, সেটাকেই মনুস্মৃতি, মনুসংহিতা, এমনকি রামায়ণ, মহাভারত, এগুলো ইতিহাস না, এগুলি একটা কোনো একজন বড় লেখক, অবশ্যই মহাভারতের মতো এরকম একটা কাব্য রচনা করা এটা সাধারণ কোনো লেখক দিয়ে হয় না। এতগুলো চরিত্র, হাজার হাজার চরিত্র, হাজার হাজার পর্ব, এতগুলো নাম, এতগুলো সম্পর্ক, কার বাবাকে, কার ছেলেকে, কার নাতিকে, কার সাথে কার বিয়ে হয়েছে, এটা যেমন তেমন একজন লেখকের লেখা নয়, কিন্তু কখনোই সেগুলো ভারতের ইতিহাস না। হ্যাঁ, ইতিহাস সবচেয়ে বিতর্কিত, কিন্তু ইতিহাসের একটা প্রামাণ্য দলিল থাকে, কোন যুগে, কোন বছরে, কোন জায়গায়, এবং লাখ কোটি হাজার বছর পরেও প্রত্নতত্ত্ববিদরা জীবাশ্ম, মাটি বা পাথর খুঁড়ে পরীক্ষা নিরীক্ষা করে বলে দেয় এই জীব এত কোটি বছর আগে পৃথিবীতে ছিল, এত লক্ষ বছর আগে ছিল। এই জীবের কোনো চিহ্ন না থাকলেও বিজ্ঞানীরা বলে দেয় তার বিচরণ পৃথিবীর এইগুলার দেব এই প্রান্তে ছিল। কিন্তু সেই তথাকথিত মহাভারতের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, ওই লঙ্কাতে সীতা উদ্ধারে গিয়ে বানর সেনার সমুদ্রে সেতু বানানোর, এগুলি কল্পকাহিনী। যাই হোক, মানুষ বিশ্বাস করে, এগুলো নিয়ে আমাদের প্রকাশ্যে বিরোধিতা করার বা এগুলোর বিরুদ্ধে কথা বলার বিষয় না। কিন্তু এগুলোকে পুঁজি করে আজকে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টি এখন আর হিটলার, মুসোলিনি না, ভারতীয় ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের ভারতীয় সংস্করণ, আমরা বলছি নিউ ফ্যাসিস্ট। সে নিউ ফ্যাসিস্ট, নয়া ফ্যাসিস্ট ভারত রাষ্ট্রকে আগামী দিন কিভাবে মুষ্টিমেয় কিছু লোকের হাতে, তার সাথে তাদের কিছু কর্পোরেট বান্ধব, এদের সাথে যোগ সাজস করে আমাদের পার্লামেন্ট, বিধানসভা এবং আমাদের দেশে এত কিছুর পরও এই ভারতীয় রাষ্ট্র, স্বাধীন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, নির্বাচন কমিশন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সিবিআই বা ইত্যাদি ইত্যাদি, এগুলো সবটাই যেন এদের ক্ষমতায় টিকে থাকার এবং মুষ্টিমেয় লোকের স্বার্থে এটাকে ব্যবহার করার এরকম একটা যন্ত্রে পরিণত করছে। এই চ্যালেঞ্জ আমাদের আগামী দিন গ্রহণ করতে হবে। এবং এই জায়গায় আমরা
গতকালই আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী আমরা বসেছি, আমরা সার্কুলার পাঠিয়েছি প্রত্যেক মহকুমাকে, জেলাকে, যে গত 2 থেকে 6 এপ্রিল তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের যে 24তম পার্টি কংগ্রেস সংগঠিত হয়েছে, সেই কংগ্রেস থেকে একদিক থেকে বর্তমান এই ডামাডোলের মধ্যে, হ্যাঁ অবশ্যই, যে এই মুহূর্তে পার্লামেন্টে, বিধানসভাগুলোতে ভোটের বিচারে আমাদের শক্তি খুবই ক্ষীণ। আর আমাদের শত্রু বিশেষ করে এই আরএসএস বিজেপি যেভাবে কর্পোরেট এবং কমিউনাল একচাটিয়া পুঁজি এবং তার সাথে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় মিশেল দিয়ে যেভাবে জনগণের একটা অংশকে উন্মাদে পরিণত করেছে, এটাকে মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তিও ঠিক সেরকমভাবে অতীতের তুলনায় অনেক ক্ষীণ। কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়, এদিক থেকে, রাজনৈতিক দিক থেকে আমরা বলেছি যে এটা তখনই সম্ভব যে শুধু লোকসভা নির্বাচন আসলে কিছু দল ঐক্যবদ্ধ হয়ে আগে তৃতীয় মোর্চা বা বিকল্প মোর্চা, সর্বশেষ ইন্ডিয়া মঞ্চ ইত্যাদি গড়ে তুললেই আমাদের এই বিজেপি আরএসএসকে মোকাবেলা করা সম্ভব না। ইন্ডিয়া মঞ্চ বা তৃতীয় মঞ্চ তখনই আরো জোরদার হবে, তখনই আমরা কমিউনিস্টরা যেভাবে ভারতীয় গণতন্ত্র এবং সংবিধানকে আমরা রক্ষা করতে চাই, সেই জায়গায় কমিউনিস্ট পার্টির নিজস্ব ক্ষমতা যদি না বাড়ে, তার নিজস্ব শক্তি যদি না বাড়ে, এই যে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে, আমরা বলছি আমাদের প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি তার ভূমিকা এই জায়গাতে অন্যরাও স্বীকার করেন, আমরা গর্ববোধ করি। কিন্তু আমাদের নেতৃত্ব এরকম একটা মঞ্চ তৈরি করার দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, শুধু এটুকু দিয়েই আমাদের লক্ষ্য পূরণ সম্ভব না। সেই জায়গায় যদি কমিউনিস্টের শক্তি না বাড়ে, সংসদের বাইরে, তাহলে এই মঞ্চগুলিকে ঐক্যবদ্ধ রাখা এটা কঠিন হয়ে যায়, কঠিন হয়ে পড়ে। আমরা দেখছি লোকসভা নির্বাচনে হ্যাঁ ঐক্যবদ্ধভাবে ফাইট দেওয়া গেছে একটা, ভারতীয় জনতা পার্টিকে তার আপকি বার 400 পার এর থেকে রুখে দিয়েছে অনেক দূরে। ভারতীয় জনতা পার্টিকে এককভাবে 370 লাভ থেকে বহুত দূরে থামিয়ে দেওয়া হয়ে গেছে। কিন্তু এর পরে লোকসভার পরে আমরা কি দেখছি, বিভিন্ন রাজ্যে ইন্ডিয়া মঞ্চের দল মঞ্চ এখনো আনুষ্ঠানিকভাবে ভাঙেনি, আছে, কিন্তু বিধানসভাতে সেখানে যার তার করে লড়ছে। সেই জায়গায় যদি সেই সমস্ত রাজ্যগুলোতে বামপন্থী শক্তি যদি তার শক্তি থাকতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। আমাদের রাজ্যের ক্ষেত্রেতেও যদি আমাদের এই বিগত কয়েক বছর অভিজ্ঞতায়, গত 2023-এ বিজেপিকে মোকাবেলা করার জন্য এককভাবে আমাদের পক্ষে একটা দুরূহ হয়ে গেছিল যে না, বিজেপি যেরকম ভাবে তারা তাদের রণকৌশল সাজাচ্ছে, এই 23 বিধানসভা নির্বাচনের 3 মাস আগেও আমাদের পার্টি বিভিন্ন স্তর থেকে খবরাখবর নিয়ে যে রিপোর্ট, যে না আমরা তো পুলিং এজেন্টই পাবো না, কর্মী পাবো না,
অনেক বাজারে উঠতে পারবো না। তাহলে রণকৌশল কি হবে? যে স্থায়ী পার্মানেন্টলি এরকম কোনো ব্যবস্থা না হলেও 23তম পার্টি কংগ্রেস 2022 সালের এপ্রিলে কন্নুর থেকে যে ডাক দেওয়া হয়েছে যে সর্বভারতীয় ক্ষেত্রে এরকম পার্মানেন্ট কোনো স্ট্রাকচার থাকবে না, কিন্তু রাজ্যের পরিস্থিতি অনুযায়ী সেই রাজ্যের পার্টি তারা নিজেদের অবস্থা মূল্যায়ন করে সেখানে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে লড়বে। আমাদের প্রাথমিক যে পরীক্ষা সফল। 2 তারিখ ফেব্রুয়ারি কংগ্রেসের সাথে আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট ফাইনাল না হওয়া অবধি একটা দুরু ভয়, সন্দেহ, কি হবে, অনিশ্চয়তা। কিন্তু 2 তারিখ যেদিন কংগ্রেস তার বাড়তি যে নমিনেশন উইথড্র করে নিল, মনুবাজার, শ্রীনগর, মাধবনগর, হরিণা, বনকুল, আমাদের সামনের কথা বলছি, এটা যেন 5 বছরের সে চেহারা নিমিষে পাল্টে গেল। কোত্থেকে লোক আসলো? হয়তো কারো মনের ভেতরে এই ধারণা থাকতে পারে বোধহয় কংগ্রেসের লোকগুলো এসেই আমাদের এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। না, কংগ্রেসের নিজস্ব কোনো ভোট নাই। কংগ্রেসের ভোটগুলাই তো বিজেপির ভোট। কংগ্রেস আমাদের মতো পার্টি না। আজকে যে কংগ্রেস আছে তার কোনো গ্যারান্টি নাই কালকে এসে কংগ্রেসে থাকবে কিনা। কিন্তু রাজনৈতিক কৌশলে একটা পদক্ষেপ গ্রহণ করা, আমাদের লোকগুলো 59 মাস ধরে যারা ঘর থেকে বের হয় না, গলা কাশি দিয়ে কথা বলে না, 2রা ফেব্রুয়ারি 2023-এর পরের দিন বুক ফুলিয়ে মনোবাজারে উঠছে, হরিণা বাজারে উঠছে, শ্রীনগর বাজারে যাচ্ছে যে না আর ভয় নেই। এবং আমাদের সমর্থক গরিব মানুষ যারা দীর্ঘদিন আমাদের সাথে ছিল, 59 মাস তাদের সাথে যোগাযোগ আমরা করতে পারিনি, বাধ্য হয়ে তাদের সাথে হাঁটতে হচ্ছে। একদিকে অর্থনৈতিক কারণে, আরেক দিক থেকে চাপের কারণে তারাও যোগাযোগ করেছেন। ফলাফলে তার প্রতিফলন হয়েছে। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম যে না, এই গরিব মানুষ, খ্যাতমজুর, দিনমজুর, যারা শ্রেণীগতভাবে ন্যাচারালি আমাদের মিত্র শক্তি, আমরা এখনো বলি, তিনি বিজেপির মিছিলে হাঁটলেও আমরা বলি এই গরিব মানুষ, খ্যাতমজুর, দিনমজুর, এরা আমাদের মিত্র শক্তি, এদেরকে আমরা শত্রু ভাবি না কখনো। তারা এবার আমাদের সাথে আসবেন, কিন্তু সেভাবে আসেনি। কেন আসেনি? আমাদের মূল্যায়ন কি? যে 59টা মাস তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। একদিকে সন্ত্রাস, ভয়, আমরা তাদের বাড়িতে যাইনি, তারাও আমাদের বাড়িতে আসেনি। বাজারে উঠলে তারাও কথা বলেনি, আমরাও কথা বলিনি। সেই জায়গায় কমিউনিস্ট পার্টি হিসাবে এখনো বা তখনও 23-এর বিধানসভা নির্বাচনের সময়তেও আমাদের যত শক্তি ছিল, প্রায় 50,000 পার্টি মেম্বার ছিল। সে 50,000 পার্টি মেম্বার, প্রায় 5,000 ব্রাঞ্চ, 4 শতাধিক লোকাল, সেগুলোকে সেরকম সাংগঠনিক দক্ষতায়, রাজনৈতিক চেতনায় এবং মতাদর্শগত শক্তি তার মধ্যে সঞ্চারিত করার মধ্য দিয়ে আমরা যদি আমাদের কাজকর্ম ঠিক সেরকমভাবে লাগিয়ে রাখতে পারতাম, নিশ্চিতভাবে বিগত 23-এর বিধানসভা নির্বাচনেও এই গরিব অংশের ভোট আরও 5-6% ইজিলি আসত।
তারা ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে তীব্রামথার প্রতি একেবারে গদগদ হয়ে ভোট দেয়নি, কিন্তু আমাদের অনুপস্থিতি, আমাদের সম্পর্কহীনতা, তো সেই জায়গাতে পার্টি এখন বলেছে যে চ্যালেঞ্জ আমাদের সামনে, ওই রণকৌশল 24তম পার্টি কংগ্রেস মাদুরাই এটাকেই আবার বলেছে যে না, এটাই বহাল থাকবে। ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, একে আরো ঐক্যবদ্ধ করা, কিন্তু সেই ঐক্য তখনই মজবুত হবে পার্টি শক্তি যদি অটুট থাকে, তা বৃদ্ধি হয়। আজকের দিনে আমরা যখন কমরেড দীপক চৌধুরীকে স্মরণ করছি, তার ছবির সামনে রেখে তার ছবিতে মাল্য দিয়ে যখন আমরা এখন মিলিত হয়েছে, আমাদের কাজ কি হবে? সাবরুম বিভাগে এখনো কত মেম্বারশিপ জানি? 1400, হ্যাঁ, 1500 পার্টি মেম্বার। হ্যাঁ, আগের তুলনায় আগে এক সময়তে প্রায় 3000-এর কাছাকাছি ছিল, সরকার ছিল।